গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৪৭। ত্রাণ কেন্দ্রকে গণহত্যার জায়গা আখ্যা চিকিৎসা সেবাদানকারী সংস্থা MSF-এর। যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে ট্রাম্পের আহ্বান। ইতালিতে ১ মাসের ব্যবধানে আবারও প্রবাসী বাংলাদেশি খুন। হামলাকারীকে গ্রেফতারের দাবিতে রোমে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে অস্ত্রধারীর গুলিতে ২ দমকল কর্মী নিহত। এবং ভয়াবহ দাবানলের কবলে তুরস্কের ইজমির প্রদেশ। তীব্র বাতাসে আগুন ছড়িয়েছে লোকালয়ে। স্থগিত করা হয়েছে সব ফ্লাইট। বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ জায়গায়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। গাজায় ইসরায়েলি হামলায় গেল একদিনে ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ইসরায়েলি সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রকে গণহত্যার জায়গা বলে আখ্যা দিয়েছে চিকিৎসা সেবাদানকারী আন্তর্জাতিক সংস্থা MSF। এদিকে গাজা যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় দখলদার বাহিনীর বর্বরতা কেবল বেড়েই চলেছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে দিশেহারা জীবনযাপন করছে নিরীহ ফিলিস্তিনিরা। স্থানীয় সময় রোববার গাজার জাবালিয়া, খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বহু মানুষ হতাহত হয়। একই দিন চিকিৎসা সেবাদানকারী আন্তর্জাতিক সংস্থা MSF সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজা নিয়ে একটি বার্তা দেয়। সংস্থাটির মতে গাজাবাসীরা এক অসহনীয় দোটানায় পড়েছে। ত্রাণ বিতরণ কেন্দ্রকে মানবিক সহায়তা নয় বরং গণহত্যা বলে উল্লেখ করে সংস্থাটি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গাজায় যুদ্ধবিরতি চুক্তি করে গাজায় আটকে থাকা ইসরায়েলের জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আগামী সপ্তাহে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করার পরিকল্পনা করছেন বলে জানায় ইসরায়েলের এক কর্মকর্তা। সেখানে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। একই দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের সঙ্গে কথা বলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রধান অগ্রাধিকার জিম্মিদের ফিরিয়ে আনা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। হামাস ইসরায়েল যুদ্ধে গাজায় অন্তত ৬৬ শিশু অপুষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় অবরুদ্ধ অঞ্চলটিতে দুধ, পুষ্টিকর সম্পূরক এবং অন্যান্য খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ক্ষুধাকে হাতিয়ার করে অঞ্চলটির বাসিন্দাদের নিশ্চিহ্ন করার পথে এগোচ্ছে ইসরায়েল বলে দাবি তাদের। ক্ষুধা, রোগ ও ধীরে ধীরে মৃত্যুর শিকার হতে থাকা শিশুদের দুর্ভোগের বিষয়ে আন্তর্জাতিক মহলের নীরবতার নিন্দা জানান তিনি। অবরুদ্ধ গাজার আকাশ আজ ভারী শিশুদের আহাজারিতে। ক্ষুধার জ্বালা আর অপুষ্টিতে ঝরে যাচ্ছে একের পর এক নিরপরাধ প্রাণ। সদ্য জন্ম নেওয়া শিশুরাও বাদ পড়ছে না খাদ্যাভাবের এই করুণ দুর্দশা থেকে। গাজার প্রশাসন বলছে, চলমান খাদ্য সংকটের মধ্যেই আবারও ত্রাণ সহায়তা আটকে দিয়েছে ইসরায়েল। এতে ভয়াবহ রূপ নিচ্ছে দুর্ভিক্ষ। গাজা সরকারের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নবজাতক শিশুদের বিশেষায়িত খাবারের অভাবে জন্ম থেকেই অপুষ্টি নিয়ে বড় হচ্ছে শিশুরা। এতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান চিকিৎসকরা। দুধের অভাব শিশুর ওজনকে প্রভাবিত করে, দ্রুত বৃদ্ধি হয় না। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, যার ফলে শিশু জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে। যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হয়, তবে আমরা দুধের অভাবে কিছু বাচ্চা হারাতে পারি, বিশেষ করে বিশেষায়িত শিশু খাদ্য যা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাওয়া যায় না। এই বিবৃতির কয়েকদিন আগে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করেছিল যে গাজায় অপুষ্ট শিশুদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সংস্থাটি জানায়, মে মাসেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী অন্তত ৫,১১৯ জন শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক মহলের নীরব ভূমিকার নিন্দা জানায় গাজার প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েল ইরান যুদ্ধের পর আবারও তেল আবিবের রাজপথে ফিরেছে আন্দোলনকারীরা। গাজা এখন যেসব জিম্মি রয়েছেন তাদের মুক্তির দাবিতে শনিবার রাতে জড়ো হন অসংখ্য ইসরায়েলি নাগরিক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েল এবং হামাসকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান।
তেল আবিবের হোস্টেস স্কয়ারে শনিবার সন্ধ্যায় জড়ো হন শত শত মানুষ। ইসরায়েলের জাতীয় পতাকা হাতে, হামাসের কাছে জিম্মিদের ছবি ও প্ল্যাকার্ড হাতে ছিল তাদের। এ সময় জিম্মিদের মুক্তির দাবি জানান তারা। ইরানের সঙ্গে সংঘাতের কারণে 2 সপ্তাহের বিরতির পর শনিবার আবারও তেল আবিবে এই আন্দোলনে নামেন ইসরায়েলিরা। আমি বিশ্বাস করি এখন আমাদের সুযোগ আছে গাজার যুদ্ধ শেষ করে বাকি যেসব বন্দী এখনো গাজায় আছে তাদের সবাইকে ফিরিয়ে আনার। জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ যুদ্ধ শেষ করে বন্দী ঘরে ফিরিয়ে আনার পক্ষে। আমি বিশ্বাস করি এখন আমাদের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সঠিক কাজটি করে সবাইকে ফিরিয়ে আনবে। বিক্ষোভের আয়োজকরা বলছেন, ইরানে ইসরায়েলি অভিযানের পর তৈরি হওয়া কূটনৈতিক পরিবেশ এই সংকট সমাধানে এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। গণমাধ্যমের মতে এই সমাবেশে বক্তৃতা দেন কেবল নারীরা, যাদের বেশিরভাগই ইসরায়েলি সেনাদের মা। গাজা সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে একটি সমঝোতা প্রক্রিয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য জিম্মিদের পরিবারের সদস্যরা একটি বৈঠকের পরিকল্পনা করছেন বলেও জানা গেছে। যদিও এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি, তবে ট্রাম্প নিজেও তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি করে জিম্মিদের ফিরিয়ে আনার কথা জানান। যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগাতে চায় ইসরায়েলিরা, তাই আবারও রাস্তায় নামা, আওয়াজ তোলা। সবকিছুর একটাই লক্ষ্য, সংঘাত নিরসন করে গাজায় আটক থাকা শেষ জিম্মিকেও বাড়ি ফেরানো। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে পাগলামি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বিচার থামাতে কৌশলে চাপও দিয়েছেন তিনি। পাশাপাশি ইরানের সঙ্গে উত্তেজনা সামলাতে নেতানিয়াহুর ভূমিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা নিয়ে কড়া মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, লাগামহীন কৌশলীরা নেতানিয়াহুর সঙ্গে যা করছেন তা পাগলামি। দুর্নীতির মামলাকে সরাসরি হামাসের সঙ্গে শান্তি আলোচনায় বাধা হিসেবে তুলে ধরেন তিনি। পোস্টে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে রক্ষা ও সহায়তায় শত শত কোটি ডলার ব্যয় করে। এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। পাশাপাশি ইরানের সঙ্গে উত্তেজনা সামলাতে নেতানিয়াহুর ভূমিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। 2020 সালে শুরু হওয়া মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। সোমবার আদালতে জেরা হওয়ার কথা থাকলেও শুনানি পিছিয়ে যায়। তার আইনজীবীরা ইরান ইস্যুতে যুদ্ধের ঝুঁকি দেখিয়ে সময় চাইলেও আদালত তা প্রত্যাখ্যান করেছিল। পরে বিচারক নিজ উদ্যোগে শুনানি পেছান। ইসরায়েলি পার্লামেন্টের একাধিক সদস্য অভিযোগ করেন, আঞ্চলিক উত্তেজনাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের বিচার এড়াতে চাইছেন নেতানিয়াহু। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত এরই মধ্যে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইউক্রেনের প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার মধ্যরাতের এই হামলায় ইউক্রেনের বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া ইউক্রেনের একাধিক এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে মস্কো। জবাবে রুশ সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ কৌশলগত উত্তেজনার পর্যায়ে পৌঁছে গেছে। এদিকে ইউক্রেনের রুশ বাহিনীর এই হামলাকে কেন্দ্র করে আবারও পশ্চিমা মিত্রদের কাছে অস্ত্র সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে পোল্যান্ডের বিদায়ী প্রেসিডেন্ট ডুডা কিয়েভ সফরে এসে রাজনৈতিক হস্তান্তরে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ইউক্রেনকে। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। টানা বৃষ্টি ও বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে 45। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশ। আরও বৃষ্টিপাতের পূর্বাভাস। ইতালিতে 1 মাসের ব্যবধানে আবারও সন্ত্রাসীদের হামলায় প্রাণ গেল এক প্রবাসী বাংলাদেশির। এ নিয়ে রোমে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভে যোগ দেন বেশ কয়েকজন ইতালির নাগরিকও। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ইতালিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আবারও এক বাংলাদেশি খুন হয়েছেন। রাজধানী রোমের ক্রিস্টোফোরো কলম্বো এলাকায় প্রধান সড়কের ফুটপাতে 28 বছর বয়সী মামুন খান নামের ওই যুবক খুন হন। জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে মরক্কোর অধিবাসী অপর প্রবাসী তাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন ওই এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। নারী শক্তি মহিলা সংগঠনের ব্যানারে এক বিশাল বিক্ষোভ করেন তারা। এতে যোগ দেন কয়েকজন ইতালীয় নাগরিকও। অবিলম্বে হত্যাকারীকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিহত মামুনের পরিবারকে সহায়তা দেওয়ার আহ্বান জানান তারা। যে হত্যাকাণ্ড ঘটেছে সেটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। আমরা বাঙালি কমিউনিটি ইতালিয়ান সরকারের কাছে আমরা দাবি করছি দৃষ্টান্তমূলক শাস্তি। পৌরসভার প্রেসিডেন্টের কাছে আমরা আবেদন করেছি, ওর ফ্যামিলি এই মামুনের টাকায় চলতো, তার ভাই একটা আছে 20 বছরে, তাকে যেন নিয়ে আসা হয়। আমরা এই আবেদন তার কাছে করেছি। ইতালি প্রবাসী বাংলাদেশিদের সুনাম রয়েছে এখানে। এই হত্যার ঘটনায় আমরা শোক প্রকাশ করছি এবং আমরা আশা করি এই হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করবে এবং বিচারের মুখোমুখি করবে। এ ধরনের ঘটনায় আমরা বিব্রত। এর আগে মে মাসের 27 তারিখে নাহিদ মিয়া নামের এক বাংলাদেশি রুমের আটদিয়া এলাকায় তার নিজস্ব পেট্রোল পাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারান। রাজধানী রোমের এই হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে 2 দমকল কর্মীকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। স্থানীয় সময় রোববার বিকেলে কানফিল্ড পর্বতের পাশে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কয়েকজন সদস্য। কিছুক্ষণ পরই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারীরা। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান 2 দমকল কর্মী। হামলার কারণ এবং অস্ত্রধারী কতজন ছিল সে বিষয়ে এখনও কিছুই জানায়নি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছে গোয়েন্দা সংস্থা FBI-এর সদস্যরা। ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের ইজমির প্রদেশ। তীব্র বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়েছে পাহাড় ছাড়িয়ে লোকালয়েও। হুমকির মুখে পড়েছে বাসিন্দাদের জনজীবন। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সাময়িকভাবে বাতিল করা হয়েছে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমিরের মেন্দেরেস জেলায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। শনিবার রাতে শুরু হওয়া আগুন প্রবল বাতাসে রোববার পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ বনাঞ্চলে। 70 থেকে 100 কিলোমিটার গতির দমকা হাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। জানা গেছে প্রবল ধোঁয়ার কারণে বিমান ও হেলিকপ্টার চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ কারণে স্থলপথেই কাজ করছেন দমকল কর্মীরা। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে অনেক জায়গায় তাদের পক্ষে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারাও হাতে তৈরি পানির ট্যাঙ্ক ও পাইপ নিয়ে চেষ্টা চালিয়েছেন আগুন থামাতে। এরই মধ্যে ইজমিরের বেশ কয়েকটি এলাকা খালি করে ফেলা হয়েছে। একটি গ্রীষ্মকালীন ক্যাম্প সহ বেশ কয়েকটি বাড়িঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তুরস্কের বন বিভাগ জানিয়েছে 11টি বিমান ও 27টি হেলিকপ্টার সহ 1000-এর বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। কাকুলি আখতার, সময় সংবাদ। পাকিস্তানের সেনাবাহিনীর গাড়ি বহরে গাড়ি বোমা হামলায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ভারত সমর্থিত একটি গোষ্ঠী এই হামলার জন্য দায়ী। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিজেদের ব্যর্থতা ঢাকতেই এমন অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শনিবার সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 13 সেনা সদস্য, আহত হন বেসামরিক নাগরিক সহ আরো কয়েকজন। হামলার পরপরই এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। হামলাকারীদের ধরতে অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে জানানো হয় অভিযানে কয়েকজন জঙ্গি নিহত হয়েছে। শনিবারের হামলা পূর্ব পরিকল্পিত দাবি করে এজন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ। আইএসপিআর-এর দাবি, ভারত সমর্থিত ফিতনা আল খারজি গোষ্ঠীর মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। তেহরিকি তালিবান পাকিস্তানকে বোঝাতেই মূলত ফিতনা আল খারজি নামটি ব্যবহার করে থাকে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের পাশাপাশি হামলার জন্য আফগান নাগরিকদেরকেও দায়ী করছেন পাকিস্তানি সেনা কর্মকর্তারা। তাদের দাবি, শত শত আফগান জঙ্গি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে হামলা চালাচ্ছে। এদিকে পাকিস্তানে প্রাণঘাতী এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ভারত। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে বহিরাগতদের ওপর দায় চাপাচ্ছে পাকিস্তান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। চীন থেকে $340 কোটি বাণিজ্যিক ঋণ নবায়ন পেয়েছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে থাকা পুরনো অর্থের মেয়াদ বাড়ানোর পাশাপাশি
নতুন করে ঋণ পুনর্বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। IMF ঋণ সহায়তা এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মত পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। পাকিস্তানের জন্য $340 কোটি বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে চীন। স্থানীয় সময় রোববার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কথা বলেন। এর পাশাপাশি পুনর্বিনিয়োগ করা হবে সম্প্রতি শোধ করা আরও $130 কোটি ঋণ। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এসব তথ্য জানা যায়। এদিকে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ইসলামাবাদকে $210 কোটি বেশি ঋণ দিয়েছিল বেইজিং, যা গেল 3 অর্থ বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রয়েছে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, সাম্প্রতিক বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণের সঙ্গে বেইজিংয়ের সহায়তা মিলে পাকিস্তানের বৈদেশিক রিজার্ভের পরিমাণ $1400 কোটি উন্নীত হতে পারে। মধ্যপ্রাচ্যের একাধিক বাণিজ্যিক ব্যাংক থেকে 100 কোটি এবং বহুমুখী আর্থিক সহায়তা সংস্থার পক্ষ থেকে $50 কোটি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। IMF এর বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী জুনের শেষ নাগাদ পাকিস্তানকে কমপক্ষে $1400 কোটি বৈদেশিক রিজার্ভ বজায় রাখতে হবে। ইসলামাবাদ বলছে, এই পদক্ষেপগুলো IMF এর বেল আউট কর্মসূচির আওতায় স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টার সহায়ক হবে। $700 কোটি IMF ঋণ সহায়তা এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে অর্থনীতি এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে মত পাকিস্তানের কর্মকর্তাদের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের জন্য ধনী ক্রেতা খুঁজে পাওয়ার দাবি ট্রাম্পের। পরিচয় প্রকাশ করবেন 2 সপ্তাহের মধ্যে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চীনা সরকার। কলকাতায় আইন কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতি। ওই ঘটনায় জড়িতরা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে, যার প্রতিবাদে পথে নেমেছে বিজেপি বাম কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছেন অনেকে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল কলকাতা। রোববার বিক্ষোভ কর্মসূচি পালন করে পশ্চিমবঙ্গ বিজেপি, যার নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। কসবা থানার সামনে বিক্ষোভরত বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ধর্ষকদের পার্টি, রেপিস্টদের পার্টি, এই পার্টির নাম হলো রেপিস্ট তৃণমূল কংগ্রেস। বর্বরতা দেখেছি যে বাইরে থেকে লক করে দেওয়া হয়েছে এবং ভেতরে পুরো সিকিউরিটি গার্ড বাইরে দাঁড়িয়ে আছে। রাজ্য বিজেপির পাশাপাশি বিক্ষোভ করেছে কংগ্রেস ও বাম সংগঠনের নেতাকর্মীরা। জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা। সম্প্রতি সাউথ ক্যালকাটা ল কলেজের নিরাপত্তা রক্ষীর কক্ষে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের একজন প্রভাবশালী নেতা জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। সঙ্গে আরও 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পাকিস্তানে ভারী বর্ষণ এবং বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 45 জনে দাঁড়িয়েছে। প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটির খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী খাইবার পাখতুনখোয়ায় সবচেয়ে বেশি 21 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 10 জনই শিশু। এছাড়া পাঞ্জাবে 13, সিন্ধু ও বেলুচিস্তানে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এদিকে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বিভিন্ন শহরে। লাহোর, কোয়েটা ও করাচির প্রধান সড়কগুলোয় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সোয়াত সহ বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে রথযাত্রায় পদদলিত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 50 জন। স্থানীয় সময় রোববার ভোরে গুন্ডিচা মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রথযাত্রায় হাজার হাজার ভক্ত দেবতা দর্শনের জন্য ভিড় করেন। এ সময় শুরু হয় হুড়োহুড়ি। মানুষের চাপে ভেঙে পড়ে নিরাপত্তা ব্যারিকেড। ধাক্কা সামলাতে না পেরে অনেকেই পদদলিত হন। ঘটনাস্থলেই কয়েকজন প্রাণ হারান। ভুক্তভোগীদের অভিযোগ, প্রচণ্ড ভিড়ের মধ্যে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পদদলিত হয়ে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারকে 25 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
নির্বাচনের দাবিতে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার বুচিচের পদত্যাগের দাবিতে শনিবার শিক্ষার্থীদের নেতৃত্বে বেলগ্রেডের রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। আন্দোলনকারীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে ট্রাম্প মস্কোর আধিপত্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে নো কিংস আন্দোলনে সরব হয়েছেন বিক্ষোভকারীরা। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে শনিবার জনসমুদ্রে পরিণত হয় রাজধানী বেলগ্রেডের স্লাভিয়া স্কয়ার। 12 বছর ধরে ক্ষমতায় থাকা ভুচিচের শাসনের অবসান চেয়ে বিক্ষোভ করেন লাখ লাখ মানুষ। শিক্ষার্থীদের নেতৃত্বে এই আন্দোলনে নেমে আসেন সাধারণ নাগরিকরাও। এই সময় ভুচিচের বিরুদ্ধে জোর করে ক্ষমতা আঁকড়ে রাখার অভিযোগ তুলে অবিলম্বে আগাম নির্বাচন দেওয়ার দাবি জানান বিক্ষুব্ধরা। যদিও প্রেসিডেন্টের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ভুচিচ আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন। 250 আসনের পার্লামেন্টে তার জোটের দখল রয়েছে 156টি আসনে। তবে লাগাতার আন্দোলনে নড়বড়ে হয়ে উঠেছে ভুচিচের জনপ্রিয়তার ভিত। আজ আমরা এখানে এসেছি সার্বিয়াকে বদলাতে, এই সরকারকে বিদায় জানিয়ে নতুন নির্বাচনের দিকে যেতে। যেভাবেই হোক সেই নির্বাচন হোক। এরপর শুরু হবে আরেক যুদ্ধ। সে যুদ্ধ আর রাস্তায় নয়, এবার হবে ব্যালট বাক্সে। আমরা এসেছি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। পুরো শক্তি, সাহস আর মন প্রাণ দিয়ে আমরা তাদের জন্য আছি, তাদের পাশে আছি। আন্দোলনের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধরা। আন্দোলনকারীদের দমাতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে ইলন মাস্কের জন্মদিনে যুক্তরাষ্ট্র জুড়ে নো কিংস আন্দোলনে সরব হয়েছেন বিক্ষোভকারীরা। নিউ জার্সি ও বোস্টনের টেসলা শোরুমের সামনে বিক্ষোভ করেন শত শত মানুষ। ট্রাম্প মাস্কের আধিপত্যে গণতন্ত্র বিপন্ন হয়েছে বলেও দাবি করেন তারা। মাস্কের টুইটার মালিকানা ও রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে মত প্রকাশের জায়গা নিয়ন্ত্রণ করার প্রবণতা নিয়ে উদ্বেগ জানান তারা। পাশাপাশি ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি কর্তৃত্ববাদী পথে এগুচ্ছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। ফ্লোরিডায় এভারগ্লেডসের প্রাকৃতিক পরিবেশ ঘিরে গড়ে তোলা হচ্ছে বিতর্কিত অভিবাসী আটক কেন্দ্র এলিগেটর আলকাত্রাজ। দাদে কলিয়ার এয়ারস্ট্রিপে নির্মিতব্য এই প্রকল্প ঘিরে চলছে আদিবাসী ও পরিবেশ কর্মীদের লাগাতার বিক্ষোভ। মিকোসোকে আদিবাসীদের দাবি, এটি শুধু প্রকৃতি নয়, তাদের সংস্কৃতির ওপরও সরাসরি আঘাত। প্রকল্পটি অনুমোদনের আগে কোনো পরিবেশগত মূল্যায়ন হয়নি বলেও জানান তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। টিকটক বিক্রির জন্য অত্যন্ত ধনী ব্যক্তিদের একটি ক্রেতা গোষ্ঠী খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের পরিচয় প্রকাশ করবেন বলেও জানান তিনি। তবে টিকটক বিক্রির বিষয়টি চূড়ান্ত হতে চীনা সরকারের অনুমোদন লাগবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ক্রেতা কারা হতে যাচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে তা প্রকাশ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। জানান, টিকটক বিক্রির জন্য অত্যন্ত ধনী ব্যক্তিদের একটি ক্রেতা গোষ্ঠী খুঁজে পেয়েছেন তিনি। ট্রাম্প বলেন, এই চুক্তি কার্যকরের জন্য চীনা সরকারের অনুমোদন প্রয়োজন হতে পারে। এ বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্মতি আশা করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধ বা বিক্রির জন্য নির্ধারিত সময়সীমা আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ান ট্রাম্প। নির্বাচনের সময় তরুণদের মধ্যে টিকটক তার জনপ্রিয়তা বাড়িয়েছে বলেও দাবি করেন তিনি। 2024 সালের এক মার্কিন আইনে বলা হয়, বাইটড্যান্স যদি জানুয়ারির 19 তারিখের মধ্যে টিকটকের মার্কিন সম্পদ বিক্রির প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি না দেখাতে পারে তবে অ্যাপটি বন্ধ করে দিতে হবে। যদিও ট্রাম্প এই সময়সীমা এরই মধ্যে 3 বার বাড়িয়েছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চীনা পপ আর্ট চরিত্র লাবুবু এবার শুধু খেলনা নয়, জায়গা করে নিয়েছে খাবারের প্লেটেও। মস্কোর একটি রেস্টুরেন্টে এখন দেখা মিলছে লাবুবু আকৃতির এক অভিনব ডেজার্ট, যার দাম 4500 রুবল। শিশু থেকে তারকা সবাইকে মোহিত করছে সাদা চকলেটে মোড়া এই লাবুবু। মস্কোর বিবিরিয়েভো রেস্টুরেন্টে ঢুকলে দেখা মিলে এক রঙিন জিনিস। খেলনা নয়, বরং খাওয়ার উপযোগী এই লাবুবু। সাদা চকলেটের আবরণে মোড়া এই বিশেষ ডেজার্টের ভেতরে রয়েছে ফলের মোস। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, প্রথম 2 সপ্তাহে প্রতিদিন শত শত ফোন আসে। চাহিদা অনেক বেশি থাকায় এখন পর্যন্ত 300-র বেশি বিক্রি হয়ে গেছে এই লাবুবু। ডেজার্টটি চালুর প্রথম 2 সপ্তাহে অনেক হইচই ছিল। প্রতিদিন আমাদের কাছে অনেক ফোন কল আসতো। তখন গ্রাহকদের অনেক ভিড় ছিল। চাহিদা
চাহিদাও ছিল অনেক বেশি। এখন একটু কমেছে কারণ অফারটা অনেক দিন ধরে চলছে। তবুও আমরা 300টির মতো এই ডেজার্ট বিক্রি করেছি। শুধু স্বাদের জন্যই নয়, শিশুদের কাছে এই ডেজার্ট যেন এক স্বপ্নের খেলনা। ছোট লাবুবু খেলনার হুবহু কপি বলে একে ঘিরে বাড়তি উত্তেজনা রয়েছে। একই সঙ্গে ফ্যাশন প্রেমীরা লাবুবুকে দেখছেন ট্রেন্ডি ব্যাগ অ্যাক্সেসরি হিসেবে। ফলে রেস্টুরেন্টে ভিড় জমাচ্ছেন দুই প্রজন্মের দুই ভিন্ন শ্রেণীর ক্রেতা। ডেজার্টের সঙ্গে ক্রেতারা পাচ্ছেন একটি লাবুবু রেপ্লিকা উপহার হিসেবে। যারা আগেভাগে অর্ডার করেছেন তারা পেয়েছেন মূল লিমিটেড এডিশন লাবুবু খেলনা। অন্যদের জন্য রয়েছে দেখতে প্রায় একই রকম উচ্চমানের কপি, যার দাম প্রায় 4500 রুবল, যা 6000 টাকার মতো। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। কাস্পিয়ান সাগর শুকিয়ে যাচ্ছে আর সেটা খালি চোখেই দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত শিল্প সম্প্রসারণ এবং দূষণের কারণে মধ্য এশিয়ার এই বৃহত্তম জলাধার হারাচ্ছে প্রাণ। কাজাখস্তানের বাসিন্দারা বলছেন, যেখানে একসময় তরতাজা ক্যাভিয়ার পাওয়া যেত, সেখানে এখন চোখে পড়ে শুকনো পাড় আর মরে যাওয়া মাছ। রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান ও ইরান 5টি দেশের সীমান্ত জুড়ে বিস্তৃত ক্যাসপিয়ান সাগর বিশ্বের বৃহত্তম ভূমিবদ্ধ জলাশয়, যা ইউরোপ এশিয়ার বাণিজ্যিক মিডল করিডর হিসেবে পরিচিত। কিন্তু এখন গবেষকরা সতর্ক করেছেন, আগামী কয়েক দশকে এই সাগরের সিংহভাগ হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। বিশ্বখ্যাত নেচার ম্যাগাজিনে প্রকাশিত গবেষণা অনুযায়ী 34% পর্যন্ত জলসীমা কমে যেতে পারে। এতে ধ্বংস হয়ে যাবে ক্যাসপিয়ান সিল ও স্টারজান মাছের মতো অনন্য প্রাণীর আবাসস্থল। এমনকি পানির স্তর যদি 5 থেকে 10 মিটারও কমে যায়, তাতেই ভেঙে পড়বে স্থানীয় বাস্তুতন্ত্র। এই সংকটের মূল কারণ শুধু জলবায়ু পরিবর্তন নয়। ইউরোপের দীর্ঘতম নদী ভোলগা থেকে 80 থেকে 85% পানি আসে ক্যাসপিয়ানে। কিন্তু রাশিয়ার একের পর এক বাঁধ ও জলাধার নির্মাণের কারণে সেই প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে। শহরের দোকানে এখন আর প্রাকৃতিক ক্যাভিয়ার পাওয়া যায় না। এর সঙ্গে যোগ হয়েছে তেল ও গ্যাস উত্তোলনের দূষণ। কাজাখস্তানের উপকূলে সোভিয়েত আমলে আবিষ্কৃত তেল ক্ষেত্র পরিচালনা করছে বিদেশি কোম্পানিগুলো। অভিযোগ উঠেছে, অনেক তথ্য গোপন রাখা হয়েছে আন্তর্জাতিক আইন ব্যবস্থার আড়ালে। এদিকে জার্মানির মতো দেশ ক্যাসপিয়ান অঞ্চল থেকে হাইড্রোজেন জ্বালানি নিতে চায়। গবেষকরা বলছেন, ইউরোপ পরিবেশ বান্ধব জ্বালানি পেলেও এর কারণে সৃষ্ট পরিবেশগত বর্জ্য আর পানির দূষণ ক্যাসপিয়ান অঞ্চলেই থেকে যাবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও 47। ত্রাণ কেন্দ্রকে গণহত্যার জায়গা আখ্যা চিকিৎসা সেবাদানকারী সংস্থা MSF-এর। যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে ট্রাম্পের আহ্বান। এবং ইতালিতে 1 মাসের ব্যবধানে আবারও প্রবাসী বাংলাদেশি খুন। হামলাকারীকে গ্রেফতারের দাবিতে রোমে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে অস্ত্রধারীর গুলিতে 2 দমকল কর্মী নিহত। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।